রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। কাতারে ইসরায়েলের বিমান হামলা, আরবদের করুণ পরিণতির সূচনা। কাতারে হামলা প্রতিরোধে কোনো ভূমিকা পালন করেনি কাতার সহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৩০ সামরিক ঘাঁটি। কাতার এই হামলাকে হামাসের ওপর হামলা বলে চালানোর চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের অনুমতিতেই কাতারে হামলা ইসরায়েলের। $15 বিলিয়ন ব্যয়ে ব্রিটেন থেকে ২৬টি ফ্রিগেট সংগ্রহ করবে নরওয়ে। করুণ পরিণতির অপেক্ষায় রয়েছে আরবরা। মঙ্গলবার কাতারে ইসরায়েলের হামলার মধ্য দিয়ে আরবদের এই করুণ পরিণতির সূচনা হয়েছে। এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে ইসরায়েল আরবদেরকেও গাজার ন্যায় মাটির সাথে মিশিয়ে দিতে পারে এবং কেউ তাদের রক্ষায় এগিয়ে আসবে না, যেমন এখন আরব সহ গোটা বিশ্ব নীরব ফিলিস্তিনিদের ব্যাপারে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হল কাতারে। এর নাম আল বুদাইদ। এখানে কমপক্ষে 10,000 যুক্তরাষ্ট্র সেনা মোতায়েন রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কাতারের কাছেও রয়েছে শক্তিশালী অনেক যুদ্ধ বিমান যা এয়ার টু এয়ার হামলায় পারদর্শী, কিন্তু কোনো কিছুই কোনো কাজে আসেনি ইসরায়েলের হামলা প্রতিরোধে। কাতারের অবস্থিত মার্কিন ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড কমান্ড সেন্টার। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের প্রায় 30টি সামরিক ঘাঁটি রয়েছে। বাহরাইনে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহর। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আরবরা তাদের রক্ষার নামে যুগের পর যুগ ধরে যুক্তরাষ্ট্রের এই বিপুল সেনা ও ঘাঁটির পেছনে। কিন্তু মঙ্গলবার ইসরায়েলের হামলা থেকে কাতারকে বাঁচাতে 30টি ঘাঁটির একটি থেকেও কোনো মিসাইল আকাশে ছোড়েনি যুক্তরাষ্ট্র। ইসরায়েল 1 মাসের বেশি সময় ধরে কাতারে এই হামলার পরিকল্পনা করেছে। 10টি যুদ্ধ বিমান নিয়ে বিভিন্ন আরব দেশের আকাশ সীমা ব্যবহার করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইসরায়েল হামলা চালিয়েছে কাতারে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তারা এই হামলার খবর আগে থেকে জানতেন না। আর এমন সময় জানেন যখন ইসরায়েলকে এই হামলা থেকে বিরত রাখার মতো যথেষ্ট সময় তাদের হাতে ছিল না। টাইমস অফ ইসরায়েল সহ ইসরায়েলের অন্যান্য গণমাধ্যমে দাবি করা হয়েছে ট্রাম্প এই হামলার খবর জানতেন, তার অনুমতিতেই ইসরায়েল এই হামলা চালিয়েছে। ট্রাম্প বলেছেন, আমি কাতারকে সাবধান করেছিলাম এই ধরনের হামলা বিষয়ে, কিন্তু মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ আমাকে সঠিক সময়ে জানায়নি হামলা বিষয়ে, ফলে আমি ইসরায়েলকে বিরত রাখতে পারিনি হামলা বিষয়ে। তবে কাতারে হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা সঠিক বলে মন্তব্য করেছেন ট্রাম্প। আরবরা এতই অধপতিত আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের গোলাম জাতিতে পরিণত হয়েছে, কাতারে ইসরায়েলের এই হামলাকে তারা কাতারের স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করতেও রাজি নয়। কাতারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই হামলাকে একটি রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে বিবৃতি দেওয়া হয়েছে। তারা প্রচার করছে ইসরায়েল কাতারে হামলা চালায়নি, বরং হামলা চালিয়েছে হামাসকে লক্ষ্য করে। কাতারের বিশ্বখ্যাত আল জাজিরার সব খবরের মূল বিষয় হল ইসরায়েল হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলের বক্তব্যকেই কাতার নিজেদের বক্তব্য হিসেবে প্রচার করছে। ইসরায়েল কাতারে হামলার কথা স্বীকার করে বলেছে হামাসের এক শীর্ষ নেতাকে হত্যার জন্য এই হামলা চালানো হয়েছে। হামাস বলেছে হামলায় তাদের 5 জন নিহত হলেও কোনো মধ্যস্থতাকারী নিহত হয়নি। ফ্রান্স, অস্ট্রেলিয়া, স্পেন সহ কয়েকটি দেশ নামে মাত্র এই হামলার নিন্দা জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান টেলিফোনে কথা বলেছেন কাতার আমির তামিম বিন হামাদ আল থানির সাথে। তারা কথা বলেছেন ভবিষ্যতে উভয় দেশের যৌথ করণী নিয়ে ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায়। সিএনএন এর বিশ্লেষণে বলা হয়েছে 3টি কারণে কাতারে ইসরায়েলের হামলা বিশেষভাবে আলাদা। প্রথমত, ইসরায়েল এই হামলার পর নিজেই গর্ব ভরে তা প্রকাশ করেছে। এর আগে ইসরায়েল হামাস নেতা ইসমাইল হানিয়া সহ অনেক নেতাকে হত্যার জন্য ইরানে অনেকবার হামলা চালিয়েছে, কিন্তু সেসব হামলার কথা ইসরায়েল স্বীকার করত না। ইসরায়েল কাতারে যে হামাস নেতাদের ওপর হামলা চালিয়েছে তাদেরকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নিজেই নিয়োজিত করেছিল যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে। যুক্তরাষ্ট্রের অনুমতি দেওয়ার কারণেই কাতার হামাসের জন্য দোহায় অফিস খুলেছিল গাজায় ইসরায়েল যুদ্ধ বন্ধে মধ্যস্থতার জন্য। দোহায় হামাসের এই অফিস আর হামাস নেতাদের অবস্থান কোনো গোপন বিষয় ছিল না, কিন্তু ইসরায়েল তাদের ওপর হামলা পরিচালনা করল।
হামলার বিষয়ে কাতারকেও তারা আগে থেকে কিছুই জানায়নি। সুতরাং কাতারে ইসরায়েলের এই হামলাকে কোনো অবস্থাতেই সন্ত্রাসী ঘাঁটিতে হামলা বলে চালানো যাবে না। তৃতীয়ত, এই হামলার ফলে জিম্মি মুক্তি ও যুদ্ধ বন্ধ সহ যাবতীয় বিষয় নিয়ে বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। ইসরায়েলের গণমাধ্যমের খবর এবং বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইসরায়েল কাতারে হামলা চালায়নি। যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইসরায়েলের পক্ষে কাতারে এই হামলা চালানো অসম্ভব। অথচ গত মে মাসে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় তাকে খুশি করার জন্য তার পায়ে টাকার বস্তা ঢেলে দিয়েছিল সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরব $600 বিলিয়ন, কাতার $1200 বিলিয়ন ও সংযুক্ত আরব আমিরাত $1400 বিলিয়ন অস্ত্র ও বিনিয়োগ চুক্তি করে ট্রাম্পের সাথে। সফর শেষে দেশে ফিরে ট্রাম্প জানান, সংযুক্ত আরব আমিরাতের সাথে $10,000 বিলিয়ন বিনিয়োগ চুক্তি করা হবে ভবিষ্যতে। কাতারের সাথেও ভবিষ্যতে কয়েক ট্রিলিয়ন ডলারের সম্ভাব্য চুক্তির কথা জানান তিনি। ইরান ও ইসরায়েলের হাত থেকে নিরাপত্তার নামে গোটা আরব দেশগুলো যুগের পর যুগ ধরে যুক্তরাষ্ট্র থেকে ট্রিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে। দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের অস্ত্র কারখানাগুলোর অস্ত্রের যোগানদাতা ছিল আরবরা। 2013 থেকে 2018 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র যত অস্ত্র বিক্রি করেছে তার অর্ধেক কিনেছে একা সৌদি আরব। 2016 থেকে 20 সাল পর্যন্ত 5 বছরে যুক্তরাষ্ট্র যত সমরাস্ত্র বিক্রি করেছে তার অর্ধেক বিক্রি করেছে সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশের কাছে। দীর্ঘকাল ধরে সৌদি আরব ছিল বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ, আর এই অস্ত্র আমদানির নামে তারা যুক্তরাষ্ট্রকে ট্রিলিয়ন ডলার দিয়েছে রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য। সৌদি আরব সহ যেসব আরব দেশ বিপুল এই অস্ত্র সংগ্রহ করেছে এবং তা কোনো কাজে আসেনি আরব বা অন্য মুসলমানদের জন্য। তবে ইয়েমেনের দুর্ভিক্ষ পীড়িত হাজার হাজার মানুষ হত্যার জন্য সৌদি আরব কিছু অস্ত্র ব্যবহার করেছে 2015 থেকে। ইরান ও ইসরায়েলের হাত থেকে রক্ষার জন্য আরবরা কেবল বিপুল অস্ত্র মজুত করেনি, বরং বিপুল অর্থ খরচ করছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 30টি ঘাঁটির পেছনে। কিন্তু বিপুল এই অস্ত্র ও যুক্তরাষ্ট্রের এত সব ঘাঁটি কোনো কাজে আসছে না আরবদের রক্ষায়। অথচ এই আরবরা গত জুন মাসে ইরান ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলে ছোড়া ইরানের মিসাইল প্রতিহত করেছে ইসরায়েলের পক্ষ নিয়ে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের গোলাম আরব রাজ পরিবারগুলোর জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে ভবিষ্যতে। নরওয়ে ব্রিটেনের কাছ থেকে 26টি ফ্রিগেট সংগ্রহ করবে। এজন্য খরচ হবে $13.5 বিলিয়ন। নরওয়ের ইতিহাসে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় সমরাস্ত্র ক্রয় চুক্তি। ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে নরওয়ে ব্রিটেনের BAE সিস্টেম থেকে এসব ফ্রিগেট সংগ্রহ করবে। 2030 সাল থেকে ব্রিটেন নরওয়েকে এসব ফ্রিগেট হস্তান্তর শুরু করবে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর নরওয়ে ন্যাটোর সদস্য পদ লাভ করে এবং বিপুল পরিমাণ অস্ত্র সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে। 2 দশকের সবচেয়ে বিধ্বংসী বিক্ষোভের পর থমথমে নেপালের রাজধানী কাঠমান্ডু। কেপি শর্মা ওলি সরকার পতনের পর মৃত্যু, ধ্বংস এবং অগ্নিসংযোগের ভয়াবহ সব চিত্র সামনে আসতে শুরু করেছে। তাই নতুন সরকার না আসা পর্যন্ত হিমালয়ের এই দেশটিতে শান্তি নিশ্চিত করার দায়িত্ব নিয়েছে নেপালের সেনাবাহিনী। নেপালে রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ পরিস্থিতি শান্ত করতে পারেনি। অশান্তির লাগাম টানতে নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার রাত থেকে কাঠমান্ডুতে সেনারা অবস্থান নেয়। রাজধানীর রাস্তায় রাস্তায় চলছে টহল, জারি হয়েছে কারফিউ। সংবেদনশীল সব স্থাপনা নিয়ন্ত্রণে রেখেছে সেনারা। দেশে লুটপাট বা ভাঙচুর হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে সেনারা নাগরিকদের সহযোগিতা চেয়েছে। এমনকি সরকারের প্রধান সচিবালয় ভবনের নিয়ন্ত্রণও নিয়েছে তারা। বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান সিগদেল অশোকরাজ সহিংসতা ছেড়ে আলোচনায় আসার। সেনাদের দাবি, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নিতে চাইছে, তাই সবার সতর্ক থাকা জরুরি। বুধবার ভোর থেকে কাঠমান্ডুর রাস্তাঘাট প্রায় ফাঁকা। বড় ধরনের সংঘর্ষ না হলেও কিছু এলাকায় বিক্ষিপ্ত উত্তেজনার খবর মিলেছে। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেলও আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন তরুণ আন্দোলনকারীদের। এর আগে তিনি ওলির পদত্যাগপত্র গ্রহণ করে সংসদকে নতুন সরকার গঠনের আহ্বান জানান।
বিক্ষোভের মুখে কেপি শর্মা ওলি পদত্যাগের পর নেপালের নতুন প্রধানমন্ত্রীর খোঁজ চলছে। কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিতে চান আন্দোলনের নেতৃত্ব দেওয়া জেনজি প্রজন্ম। গত 2 দিন ধরে উত্তাল নেপালে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ক্ষুব্ধ জনতা সংসদ ভবন ও মন্ত্রীদের বাড়িতে আগুন দেয়। এমনকি জেলগুলোতেও বন্দীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ হয়, কয়েকজন পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। অবশেষে অস্থিতিশীল নেপালকে স্থিতিশীল করতে নিরাপত্তার ভার নিয়েছে সেনাবাহিনী। আর নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাদের উপরেই ন্যস্ত দেশের আইন শৃঙ্খলার দায়িত্ব। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন শীর্ষ হামাস নেতারা। গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালে এই হামলা চালানো হয়। ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। মঙ্গলবার স্থানীয় সময় রাতের অন্ধকারে দোহায় টানা বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। অন্তত 12টি হামলায় টার্গেট হামাস নেতাদের অবস্থানরত একটি হোটেল। আল জাজিরা জানিয়েছে লক্ষ্যবস্তু ছিলেন হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া, জাহের জাবারিন সহ আরো কয়েকজন। তবে তারা সবাই নিরাপদে রয়েছেন। ক্ষতিগ্রস্ত হয় তাদের অবস্থান করা ভবন। হামলার সময় গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসেছিলেন হামাস নেতারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন হামলার নির্দেশনা দিয়েছিলেন তিনি নিজেই। এদিকে কাতার হামলাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছে। দেশটির দাবি শান্তি প্রতিষ্ঠার আলোচনাকে বানচাল করতেই এই হামলা। হোয়াইট হাউস জানিয়েছে দোহায় হামলার আগেই যুক্তরাষ্ট্রকে জানিয়েছিলেন নেতানিয়াহু। পরে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কাতারকে সতর্কবার্তাও দেওয়া হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হামলার ধরন তাকে সন্তুষ্ট করতে পারেনি। তার মতে এই পদক্ষেপ শান্তি আলোচনার ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। দোহায় এই হামলা এমন এক সময় ঘটল যখন ইসরায়েল যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিয়েছে। এখন প্রশ্ন, এই পরিস্থিতিতে আলোচনার টেবিলে আর বসা সম্ভব হবে তো? ভারত ও চীনের ওপর 100% শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে চাপের মুখে ফেলতে যুক্তরাষ্ট্রের এই কৌশল। So, if you look at that, China, first row, China. ভারত ও চীনের ওপর শতভাগ শুল্ক আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক ভিডিও কনফারেন্সে ইউরোপীয় কর্মকর্তাদের তিনি এ প্রস্তাব দেন। মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপের মুখে ফেলতে যুক্তরাষ্ট্রের এ কৌশল, এমনটাই জানিয়েছে মার্কিন প্রশাসনের একটি সূত্র। চীন ও ভারত রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা। ফলে ইউক্রেন যুদ্ধ চলাকালে রাশিয়ার অর্থনীতি টিকিয়ে রাখতে এই দুই দেশের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াশিংটন। ট্রাম্প বলেছেন ইউরোপ যদি ভারত ও চীনের উপর শুল্ক বসায়, আমেরিকাও একই পথে হাঁটবে। তবে ইইউ এতদিন শুল্কের পরিবর্তে নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। ফলে মার্কিন প্রস্তাব মানা হলে ইইউ এর কৌশলে বড় পরিবর্তন আসবে। এর আগে ট্রাম্প বহুবার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার অপরিশোধিত তেল কেনার শাস্তি হিসেবে ভারত ও চীনের ওপর কঠোর পদক্ষেপ নেবেন। তবে এখনও তা কার্যকর করেননি তিনি। এদিকে ইউরোপ এখনও রাশিয়া থেকে পুরোপুরি আলাদা হতে পারেনি। গত বছরও ইউরোপীয় ইউনিয়নের গ্যাস আমদানির প্রায় 19% এসেছিল রাশিয়া থেকে। যদিও ইইউ বলছে তারা রাশিয়ান জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এর মধ্যেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্র বরং ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান বাণিজ্যিক বাধা দূর করতে নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার অপেক্ষায় আছেন। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই চাপ কূটনৈতিক টানাপোড়েনের নতুন অধ্যায় যোগ করল, যা শুধু রাশিয়া নয় বৈশ্বিক বাণিজ্যকেও প্রভাবিত করতে পারে। মহাকাশে একের পর এক সাফল্যে চীন।
নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ থেকে শুরু করে মহাকাশ স্টেশনে বৈজ্ঞানিক পরীক্ষা সবখানে নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছে দেশটি। বৈশ্বিক মহাকাশ প্রতিযোগিতায় প্রযুক্তি ও গবেষণায় এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে চীনের সাম্প্রতিক এই অগ্রগতি। মহাকাশে প্রযুক্তিগত উৎকর্ষ আর ক্ষমতা লড়াইয়ে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে চীন। 3 দিনের ব্যবধানে অনেকগুলো নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে তারা। মহাকাশে রীতিমতো স্যাটেলাইটের বহর পাঠিয়েছে চীনারা। সিচুয়ান প্রদেশের সিসাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে Xi'an-29 স্যাটেলাইট। লং মার্চ 3C রকেটে মহাকাশে গেছে এই স্যাটেলাইট। এটি ব্যবহৃত হবে মহাকাশের পরিবেশ পর্যবেক্ষণ আর নতুন প্রযুক্তি পরীক্ষার কাজে। অন্যদিকে উত্তর চীনের শানসি প্রদেশের থাইওয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে আকাশে গেছে ইয়াওগান 4003 গ্রুপের স্যাটেলাইট বহর। ইলেকট্রোম্যাগনেটিক পরিবেশ শনাক্ত এবং কারিগরি পরীক্ষার জন্য এগুলো ব্যবহৃত হবে। শুধু রাষ্ট্রীয় উদ্যোগে নয়, বেসরকারি খাতেও মহাকাশে সক্ষমতা দেখাচ্ছে চীন। সিচুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে সেরেস-1 রকেটের মাধ্যমে খাইয়ুন-1, ইউসিং-3 এবং ইয়োনওয়াও-1 নামের স্যাটেলাইটগুলো মহাকাশে পাঠানো হয়েছে, যা বেসরকারি মহাকাশ প্রযুক্তিতে চীনের নতুন মাইলফলক। একই সঙ্গে বৈজ্ঞানিক গবেষণাতেও পিছিয়ে নেই চীন। থিয়ানকং মহাকাশ স্টেশনে থাকা শ্যানচো-20 মিশনের 3 নভোচারী সম্প্রতি শেষ করেছেন একাধিক পরীক্ষা। তারা শরীরের হিমোডাইনামিক কার্যকারিতা পর্যবেক্ষণ করেছেন, রোবোটিক ম্যানিপুলেটরের বল প্রয়োগ নিয়ে পরীক্ষা চালিয়েছেন, এমনকি লাইফ ইকোলজি এক্সপেরিমেন্ট ক্যাবিনেটে জৈব মডিউলও স্থাপন করেছেন। মহাকাশ গবেষণায় রাষ্ট্রীয় ও বেসরকারি দুই ক্ষেত্রেই চীনের এই ধারাবাহিক সাফল্য বৈশ্বিক মহাকাশ প্রতিযোগিতায় দেশটির অগ্রণী ভূমিকার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, জেফ্রি এপস্টেইনকে উদ্দেশ্য করে লেখা সেই সমালোচিত জন্মদিন বার্তায় থাকা নারী চিত্রের বিতর্কিত অংশের স্বাক্ষরটি তার নিজের নয়। এ বিষয়ে চলমান বিতর্কের মধ্যে ট্রাম্প আবারও এই ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছেন। তবে জেফ্রি এপস্টেইনের মতো যৌন অপরাধে অভিযুক্ত একজনের সঙ্গে অতীতে ঘনিষ্ঠতা থাকায় এর আগেও ট্রাম্প নানা সমালোচনার মুখে পড়েছেন। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ওটা আমার স্বাক্ষর নয়, আর ওভাবে আমি কথাও বলি না। যারা অনেকদিন ধরে আমার সম্পর্কে লিখছেন তারা জানেন এটা আমার ভাষা নয়। এমন অভিযোগ সম্পূর্ণ হাস্যকর। ট্রাম্পের এই মন্তব্য আসে হোয়াইট হাউসের একটি বিবৃতির পরপরই, যেখানে বলা হয় স্বাক্ষরটি সত্যি ট্রাম্পের কিনা তা প্রমাণে ফরেনসিক বিশ্লেষণ করতে তারা প্রস্তুত। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট এই চিঠি লেখেননি, তিনি এতে স্বাক্ষরও করেননি। জন্মদিনের এই নোটটি 2003 সালে এপস্টেইনের 50তম জন্মদিন উপলক্ষে তৈরি একটি 238 পৃষ্ঠার স্ক্র্যাপবুকের অংশ। এপস্টেইনের পরিবার স্ক্র্যাপবুকটি সম্প্রতি কংগ্রেস সদস্যদের কাছে হস্তান্তর করে। এরপর ট্রাম্পের সঙ্গে এপস্টেইনের পুরনো সম্পর্ক নিয়ে বিতর্ক আবারও তীব্র হয়। ট্রাম্পের বিতর্কিত নোটটি প্রথম প্রকাশ্যে আসে জুলাই মাসে, যখন ওয়াল স্ট্রিট জার্নাল জানায় ওই পৃষ্ঠায় একটি নারীর অবয়ব আঁকা হয়েছে, যার বিতর্কিত অংশে ট্রাম্পের স্বাক্ষর সদৃশ একটি চিহ্ন রয়েছে। সে সময় ট্রাম্প দাবি করেছিলেন সেটা তার স্বাক্ষর নয়। এই ঘটনায় ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে $20 বিলিয়ন ক্ষতিপূরণ মামলা করেছেন। গত কয়েক মাস ধরে ট্রাম্পের ঘনিষ্ঠ মহল এবং তার মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের অনেক সমর্থকই এপস্টেইনের বিষয়ে ট্রাম্পের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন, বিশেষ করে যখন আইন প্রয়োগকারী সংস্থার তদন্তে বলা হয় এপস্টেইন আত্মহত্যা করেছেন এবং তার কোনো ক্লায়েন্ট তালিকা বা ব্ল্যাকমেইল করার প্রমাণ পাওয়া যায়নি। প্রসঙ্গত, জেফ্রি এপস্টেইন ছিলেন একজন বিত্তশালী বিনিয়োগকারী, যিনি 2000 সালের পর থেকে আন্তর্জাতিক শিশু যৌন পাচার চক্র পরিচালনার অভিযোগে ব্যাপকভাবে আলোচিত হন। তার বিরুদ্ধে অল্প বয়সী মেয়েদের নির্যাতন, পাচার এবং প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেইলের অভিযোগ ছিল। 2019 সালে যুক্তরাষ্ট্রে তাকে গ্রেপ্তার করা হলে বিচার শুরুর আগেই নিউ ইয়র্কের কারাগারে তার মৃত্যু হয়, যেটিকে আত্মহত্যা বলে জানায় কর্তৃপক্ষ।
তবে তার মৃত্যু ঘিরে নানা তথ্য ছড়িয়ে পড়ে। অনেকের বিশ্বাস তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল যাতে তার অপরাধের সাথে জড়িত কারো নাম ফাঁস না হয়। অনেক এমএজিএ সমর্থকের বিশ্বাস ছিল ট্রাম্পই অ্যাপস্টাইনের মাধ্যমে পরিচালিত একটি বৃহৎ ষড়যন্ত্র ফাঁস করবেন যেখানে ক্ষমতাধর ব্যক্তিরা জড়িত, কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু প্রকাশ পায়নি। 1990 ও 2000-এর দশকে অ্যাপস্টাইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ছিল এবং একসময় ট্রাম্প তাকে চমৎকার লোক বলেছিলেন। তবে তার অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রতি বিকৃত মানসিকতার ব্যাপারে তিনি অবগত ছিলেন না বলে দাবি করেন। ইসরায়েল যাই করুক না কেন, আমরা গাজার ওপর অবরোধ ভাঙার এ যাত্রা চালিয়ে যাব। দুদফা ইসরায়েলি হামলার পরও এতটুকু দমে যায়নি সমুদ্রপথে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বা জিএসএফ। বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের রক্তচক্ষু উপেক্ষা করেই গাজায় ক্ষুধায় জর্জরিত মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার এ দুঃসাহসিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে নেতানিয়াহু সরকার। একের পর এক হামলায় গুড়িয়ে দেওয়া হচ্ছে ফিলিস্তিনিদের ঘরবাড়ি। হামাস যোদ্ধাদের হত্যার অজুহাতে নির্বিচারে হত্যা করেছে ফিলিস্তিনিদের। রেহাই পাচ্ছে না শিশুরা পর্যন্ত। এ পর্যন্ত নিহত হয়েছে 64,000-এরও বেশি মানুষ। শুধু হত্যায় নয়, বেঁচে থাকা গাজাবাসীদেরও ক্ষুধার কষ্ট দিচ্ছে ইসরায়েল। এতদিন বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন স্থলপথে ফিলিস্তিনে মানবিক সহায়তা পাঠালেও মে মাসে তা বন্ধ করে দেয় ইসরায়েল। এক্ষেত্রে তাদের দাবি হামাস নাকি মানবিক সহায়তা অন্যত্র সরিয়ে নিচ্ছে। এরপর থেকেই গাজায় তীব্র হয়ে ওঠে খাদ্য সংকট। প্রতিদিনই বাড়ছে দুর্ভিক্ষে নিহতের সংখ্যা। এমন পরিস্থিতিতে গত জুন মাসেই জলবায়ু ইস্যুতে আলোচিত সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গ ঘোষণা দেন জিএসএফে করে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার। পরে ব্রিটিশ পতাকাবাহী জাহাজ নিয়ে রওনাও হয় একটি দল। তবে মাঝপথে সেই নৌবহর আটকে দেয় ইসরায়েলি নৌবাহিনী। পরে হামাসের সমর্থনে প্রচার চালাচ্ছে এমন অভিযোগে গুড়িয়ে দেওয়া হয় জাহাজটি। এরপরও দমে যায়নি থুনবার্গ নেতৃত্বাধীন ফ্লোটিলা। ফের গাজায় মানবিক সহায়তা নিয়ে রওনা হয়েছে সংগঠনটি। আর এবার তিউনিসিয়া জলসীমায় এসে ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়েছে তাদের নৌবহর, যেখানে ছিল সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গ ও পর্তুগিজ বামপন্থী রাজনৈতিক মারিয়ানা মোর্তাগুয়া সহ 44টি দেশের প্রতিনিধি। হামলার সত্যতা নিশ্চিতে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে জিএসএফ, যেখানে একটি উজ্জ্বল বস্তুকে নৌকায় আঘাত হানতে ও পরে নৌকার ডেকে আগুন জ্বলতে দেখা গেছে। যা নিয়ে পরে এক বিবৃতিতে জিএসএফ জানিয়েছে, গাজায় ত্রাণ সরবরাহের আন্তর্জাতিক সাহায্য উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌকা তিউনিসিয়ায় একটি বন্দরে ড্রোন হামলার শিকার হয়েছে, যা গেল দুদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলা। তবে জাহাজে থাকা সমস্ত যাত্রী ও ক্রু অক্ষত আছে। এত কিছুর পরও ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবে তারা। তবে জিএসএফ এর এই দাবি উড়িয়ে দিয়েছে তিউনিসিয়া কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নৌকাটিতে ড্রোন আঘাতের কোনো সত্যতা নেই, বরং জাহাজটিতেই আগুন লেগেছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের কথাও জানিয়েছে তারা। এদিকে হামলার পরও গাজায় অন্তর্ভুক্ত মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে জিএসএফ। তারা বলেছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন তীব্রতর হওয়ার সময় এই আক্রমণগুলো ঘটেছে। এটি আমাদের মিশনকে বিভ্রান্ত এবং লাইনচ্যুত করার একটি পরিকল্পিত প্রচেষ্টা। তবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা তাদের লক্ষ্যে অবিচলভাবে এগিয়ে যাবে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে কি? একসময় যখন রোম পতনের পথে যায়, তখন বাইজেন্টাইন সাম্রাজ্য নতুন শক্তি নিয়ে আবির্ভূত হয়। এখন কি আমেরিকার পালা এসেছে শিখর থেকে নেমে আসার? আবারও কি প্রাচ্যই গড়ে তুলবে নয়া সভ্যতা? সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকা নিজেকে বিশ্বের একক ও অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে ভাবতে শুরু করে। কিন্তু চীন ও রাশিয়া বসে থাকেনি। তারা নীরবে এক বৃহৎ পরিকল্পনা নিয়ে এগোতে থাকে, বিশ্বকে আমেরিকার একক কর্তৃত্ব থেকে বের করে আনতে হবে।
সাংহাই সহযোগিতা সংস্থা প্রথমে শুধু একটি নিরাপত্তা চুক্তি ছিল, কিন্তু আজ এটি পাশ্চাত্য সভ্যতার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। 9টি মূল সদস্য এবং 20টিরও বেশি সহযোগী ও পর্যবেক্ষক সদস্যকে নিয়ে এটি এমন এক নেটওয়ার্ক তৈরি করেছে যেখানে বিশ্বের জনসংখ্যার প্রায় 2/3 সম্পৃক্ত রয়েছে। এটি কেবল একটি রাজনৈতিক জোট নয়, বরং এর মধ্য দিয়ে কর্তৃত্বের নয়া ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। চীন $18 ট্রিলিয়ন অর্থনীতি নিয়ে, রাশিয়া সামরিক ও জ্বালানি শক্তি নিয়ে, ভারত বিশাল বাজার ও জনসংখ্যা নিয়ে এবং ইরান ভূ রাজনৈতিক অবস্থান ও বিপুল জ্বালানি সম্পদ দিয়ে এই সমীকরণে অংশ নিয়েছে। এই সমীকরণে ইরান ভূ রাজনৈতিক ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করছে। ইরান যোগাযোগের এমন এক পয়েন্ট যা পারস্য উপসাগরকে মধ্য এশিয়া ও চীনের সাথে যুক্ত করেছে। ইরানকে বাদ দিলে গুরুত্বপূর্ণ ট্রানজিট পথগুলো অসম্পূর্ণ থেকে যায়, আর ইরানের যে জ্বালানিকে পাশ্চাত্য নিষেধাজ্ঞার মাধ্যমে আটকে দিতে চায়, সেই জ্বালানিরই ভীষণ প্রয়োজন অনুভব করছে প্রাচ্য। এর বিপরীতে তেহরানও সাংহাই সহযোগিতা সংস্থার পক্ষ থেকে আর্থ রাজনৈতিক সুবিধা পাচ্ছে। এই সংস্থার ছত্র ছায়ায় নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার পথ খুঁজে নিচ্ছে ইরান। এছাড়া ইরান এর মাধ্যমে এক নেটওয়ার্কে প্রবেশের সুযোগ পেয়েছে যা আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে। এই জোটের বক্তব্য ও যুক্তি পরিষ্কার, আর তা হলো আমেরিকা এখন আর নিষেধাজ্ঞা, শুল্ক আরোপ আর প্রক্সি যুদ্ধের মাধ্যমে বিশ্ব ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে সক্ষম নয়। এক্ষেত্রে প্রাচ্য নিয়ন্ত্রক হয়ে উঠছে তাইওয়ান, দক্ষিণ চীন সাগর, বাণিজ্য যুদ্ধ এবং প্রযুক্তি নিষেধাজ্ঞা। এসব কেবল কয়েকটি যুদ্ধক্ষেত্র মাত্র। আসল খেলাটা হলো বৈশ্বিক শক্তির পুনর্বন্টন। সাংহাই সহযোগিতা সংস্থা কেবল একটি আঞ্চলিক জোট নয়, বরং তা নতুন এক সংকেত। এই জোটের কার্যক্রম এই বার্তাই দিচ্ছে যে প্রাচীন সভ্যতাগুলোর আবারও উত্থান ঘটছে, পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসছে। 20 শতাব্দীকে আমেরিকার শতাব্দী হিসেবে অভিহিত করা যায়, কিন্তু আমার মতে 21 শতাব্দীকে আর আমেরিকার শতাব্দী বলা যাবে না। সম্ভবত এই শতাব্দী প্রাচ্য সভ্যতা ফিরে আসার শতাব্দী। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।